হ্যালো এভরিওয়ান, আশা করছি সকলেই ভালো আছো। সকলকে আমার ইউটিউব চ্যানেল নলেজ ব্যাংক টুকেতে স্বাগত। আজকে আমি যে ক্লাসটা করব সেটা হচ্ছে ক্লাস 5-এর প্রশ্ন বিচিত্রার দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের প্রথম যে সেট আছে, প্রথম যে সেটের স্কুল আছে, সেই স্কুলের যে সমস্ত ম্যাথামেটিক্সের যে সমস্ত অঙ্কগুলো আছে, সেই সমস্ত অঙ্কগুলোর অ্যান্সার নিয়ে আজকের ভিডিও আলোচনা করব। ওকে, এবং অ্যান্সারগুলো বলার আগে তোমাদের বলবো, চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নিও, যেন পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে। তাহলে প্রথম স্কুলের পেজ হচ্ছে 138 পেজের যে সমস্ত অঙ্কগুলো আছে সেগুলো আজকে আলোচনা করব। ওকে, প্রথমে 1 নম্বর বলেছে এক দাগে যে কোনো 11টি প্রশ্নের উত্তর দাও। এখানে যে কোনো 11টি বলেছে, আমরা এখানে সবকটাই করে দেখাবো, ঠিক আছে। তো একের ক নম্বর যে কোশ্চিনটা আছে, একের ক নম্বর কোশ্চিন বলেছে শূন্যস্থান পূরণ করো। আর এই অঙ্কটা আশা করছি কোথাও একটা ভুল আছে, ঠিক আছে। এটা কোথাও একটা ভুল আছে বা নিচে উপরে কোথাও একটা সংখ্যা দেওয়া উচিত যেখানে নেই। তো এই কোশ্চিন একটু জিজ্ঞাসা চিহ্নের মধ্যে রাখছি, কারণ এই কোশ্চিনটা কোথাও একটা ভুল আছে। নেক্সট যে কোশ্চিনে আছে দেখো, নেক্সট কোশ্চিন বলেছে যে শূন্যস্থান পূরণ করো। এই কোশ্চিনটা কিন্তু ঠিক আছে, ঠিক আছে। শূন্যস্থান পূরণ করো, এই টাইপের অঙ্ক যখন দেখতে পাবে তখন কিভাবে করবে সেটা ভালোভাবে বুঝে নাও। প্রথমে দেখো কি আছে, 11/12 11/12 ইজিক্যাল টু, এখানে দেওয়া আছে 33, নিচে জিজ্ঞাসা চিহ্ন আছে, ঠিক আছে। তার মানে দেখো যে সমান চিহ্ন মানে আছে কি, যে এই টার্মটা যা, এই টার্মটা কি হতে হবে, সেটাই হতে হবে, ঠিক আছে। তো এখানে 33, তাহলে 11কে কত দিয়ে গুণ করলে 33 পাবো। দেখো 11কে কিন্তু 3 দিয়ে গুণ করলে, 11কে 3 দিয়ে গুণলে 33 পাচ্ছি। তার মানে যে উপরের সংখ্যাকে 3 দিয়ে গুণ করছি, তাহলে নিচের সংখ্যাটাকে কী করব, 3 দিয়ে গুণ করব। তাহলে 33 বাই কী পেলাম, তাহলে 12 গুণিত 3 ইজিক্যাল টু, ঠিক আছে। এবার এখানে দেখো নিচে আছে কত, 60। তাহলে 12-র সঙ্গে 12কে কত দিয়ে গুণ করলে 60 পাবো, 5 দিয়ে গুণ করলে। তার মানে উপরে 11কে 5 দিয়ে গুণ করতে হবে। ঠিক একই রকমভাবে উপরে আছে তোমার কত, এখানে 88। তাহলে 11-র সঙ্গে কত গুণ করলে 88 পাবো, 8। 8 11 88, তাহলে নিচে কত দিয়ে গুণ করতে হবে, 8 দিয়ে গুণ করতে হবে। ওকে, তাহলে আমরা কি পাচ্ছি যে 11/12 ইজিক্যাল টু 33/3 বরং কত, 36। উপরে কত পাচ্ছি, 55, আর নিচে কত পাচ্ছি, 96। তাহলে শূন্যস্থানে কী কী হচ্ছে, একটা এখানে হচ্ছে তোমার 36, এখানে হচ্ছে তোমার 55, আর এখানে হচ্ছে তোমার 96। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করছি বুঝতে পেরেছো। এবার নেক্সট কোশ্চিন দেখো, নেক্সট যে কোশ্চিনটা বলেছে যে লঘিষ্ঠ আকারে প্রকাশ করো। লঘিষ্ঠ আকারে প্রকাশ মানে সব থেকে ছোটো, যে আর যেন কাটাকাটি, মোট কথা হচ্ছে কাটাকাটি করে লাস্ট যে টার্মটা পাবো, যেন আর কোনো কাটাকাটি যায় না, সেটাই হচ্ছে লঘিষ্ঠ আকারে প্রকাশ করা। তো প্রথমে দেখো কি আছে, 120/144 আছে, ঠিক আছে। একটা জিনিস মাথায় রাখবে, কোনো সংখ্যার শেষে যদি 0, 2, 4, 6 এবং 8, 0, 2, 4, 6 এবং 8, এই কটা সংখ্যা যদি থাকে কোনো সংখ্যার শেষে, তাহলে সেই সংখ্যাটা কী হয় বলো তো, জোড় সংখ্যা হয়। আর জোড় সংখ্যা সবসময় 2 দ্বারা ভাগ করা যায়, ঠিক আছে। তাহলে এই 120 লাস্টে কী আছে দেখো, 120 লাস্টে আছে 0 এবং 144 লাস্টে আছে 4। দুটোই তো জোড় সংখ্যা, যেহেতু দুটোই জোড় সংখ্যা, তা সেক্ষেত্রে 2 দিয়ে কিন্তু ভাগ করা যাবে। তাহলে 120কে 2 দিয়ে ভাগ করলে কী পাবো, 7। 144কে 2 দিয়ে ভাগ করলে কী পাবো, 72। আবার দেখো 60-এর 0 এবং 2 আছে, আবার এটাও জোড় সংখ্যা, তার মানে এটাকেও 2 দিয়ে ভাগ করা যাবে। তাহলে এটাকে কাটলে কী পাবো, 30 পাবো। এটাকে কত, 36 পাবো। আবার 2 দিয়ে যাচ্ছে, 15 দিয়ে 30, 18 দিয়ে 36। আবার এবার দেখো 3 দিয়ে যাচ্ছে, 2 দিয়ে আর যাচ্ছে না, কারণ 5টা কি, 5টা হচ্ছে বিজোড় সংখ্যা, তাহলে 2 দিয়ে যাবে না, 3 দিয়ে দেখতে হবে, 4 দিয়ে দেখতে হবে। তো দেখছি 3 দিয়ে 15 যাচ্ছে, 18 কাটাকাটি যাচ্ছে, তাহলে 3 5 15 আর 3 6 18। তাহলে আমার অ্যান্সার যেটা হচ্ছে সেটা হচ্ছে তোমার 5/6। ওকে, নেক্সট ঘ নম্বর বলেছে যে 3/5 ও 4/25-এর মধ্যে কোনটি ছোট। 3/5 ও 4/5-এর মধ্যে কোনটি ছোট। তো এই কোন ভগ্নাংশের, কোনো ভগ্নাংশ কোনটা ছোট কোনটা বড় সেটা বের করার জন্য একটা পদ্ধতি, সেটা আমি ভালোভাবে বলে দিচ্ছি। সেটা হচ্ছে কি, যে প্রথমে যে হরগুলো আছে 5 আর 25, এই 5 আর 25-এর লসাগু বের করে প্রথমে। তো এই দুটো লসাগু কী হবে,
তো একটা জিনিস মাথায় রাখবে যে ছোট সংখ্যাটা যদি বড় সংখ্যাকে ভাগ করা যায়, ছোট সংখ্যা দিয়ে বড় সংখ্যাকে ভাগ করা যায়, তাহলে বড় সংখ্যাটাই তার কী হবে, লসাগু হবে। তো এখানে দেখো যে 25কে কিন্তু 5 দিয়ে ভাগ করা যায়, 25কে কিন্তু 5 দিয়ে ভাগ করা যায়, তার লসাগু কী হবে, 25 হবে। একটা জিনিস মাথায় রাখবে যে যে কোনো সংখ্যার লসাগু বের করতে বললে যদি ওইখানকার বড় সংখ্যাটা যদি ছোট সংখ্যাগুলো দিয়ে ভাগ করা যায়, তাহলে বড় সংখ্যাটাই তাদের কী হবে, লসাগু হবে। ঠিক আছে, তাহলে এখানে 5 ও 25-এর লসাগু কী হয়ে যাবে, 25 হবে। ঠিক আছে, যদি ভাগ করে যায়, তাহলে ভাগ না গেলে কিন্তু লসাগু বড়টা হবে না। তো 5 ও 25-এর লসাগু কী পেলাম, 25 পেয়ে গেলাম। এবার দেখো যখন লসাগু পেয়ে গেলাম 25, তাহলে 3/5 প্রথম দুটো ভগ্নাংশকে 25 দিয়ে গুণ করব। তো 3/5 গুণিত 25 করলাম, তাহলে কাটাকাটি করলে কী পাচ্ছি, 5 5 25 সমান কত পেলাম, 3 5 15। একই রকমভাবে 4/25 গুণিত 25, মানে লসাগু যেটা পাবো সেটা দিয়ে ভগ্নাংশগুলো গুণ করব। তো 4/25 গুণিত 25, তাহলে 25 25 কেটে যাচ্ছে, পড়ে থাকছে কি 4। তাহলে 15 এবং 4-এর মধ্যে কোনটা সবথেকে ছোট, 4 ছোট, আর 4-এর পরিপ্রেক্ষিতে কোন ভগ্নাংশটা, 4/25। তাহলে আমার অ্যান্সার হয়ে যাবে কি বলতো, 4/25 ভগ্নাংশটা তোমার ছোট। ঠিক আছে, আশা করছি বুঝতে পেরেছো। নেক্সট কোশ্চেন বলেছে যোগ করো। ভগ্নাংশের যোগ কিভাবে করবে। ভগ্নাংশের যোগ করার জন্য আমাদের এখানে প্রথমে লসাগু শিখতে হবে। ঠিক আছে, যে লসাগু কীভাবে করতে হয়। তো প্রথমে যে হচ্ছে ভগ্নাংশ যোগ বিয়োগ করতে বললে আমাকে হরগুলি লসাগু করতে হবে। তো এখানে হর হচ্ছে তোমার কি 4, 8 আর হচ্ছে 16। এবার আমি একটু আগে কি বললাম, আগের অঙ্কটা করার সময় যে বড় সংখ্যাটা যদি বাকি সংখ্যাগুলো দিয়ে ভাগ যায়, বড় সংখ্যাটা যদি বাকি সংখ্যাগুলো দিয়ে ভাগ করা যায়, তাহলে বড় সংখ্যাটা কি হবে, লসাগু হবে। তাহলে এখানে দেখো 4 দিয়েও 16কে ভাগ করা যায়, 8 দিয়েও 16কে ভাগ করা যায়। তার মানে 4, 8 এবং 16 এর লসাগু কী পাবো, 16 পাবো। ঠিক আছে, তাহলে কী করবো, সমান দিয়ে মাঝখান বরাবর একটা দাগ দেবো, দেওয়ার পরে নিচে 16 লিখবো, মানে লসাগু যেটা পাবো সেটা নিচে লিখবো। এবার কি করব, যে লসাগুটা পেলাম সেটাকে এখানকার হর দিয়ে ভাগ করব। ঠিক আছে, তাহলে 16 ভাজক 4 গুণিত উপরের সংখ্যাটা গুণিত 1। আমি এটা কিন্তু তোমাদের বোঝার জন্য এই টার্মটা আমি লিখলাম, তোমরা যদি মুখে মুখে করতে পারো তাও চলবে। ঠিক আছে, তাহলে কি করলাম, যে লসাগু যেটা পাবো সেটাকে নিচের সংখ্যাটা দিয়ে ভাগ আর উপরের সংখ্যার সঙ্গে গুণ। একই রকমভাবে প্লাস 16 ভাজক 8 গুণিত 1 প্লাস 16 ভাজক 16, এখানে 16 আছে তাই 16 ভাজক 16 গুণিত, এখানে তোমার কি বলতো উপরে 2 আছে, এখানে তাহলে গুণ 2 হবে। হ্যাঁ, এখানে 1 করেছি, এখানে তোমার কি হবে 2 হবে। ঠিক আছে, আশা করছি বুঝতে পারলে যে 16 ভাজক 4 গুণিত 1 প্লাস 16 ভাজক 8 গুণিত 1 প্লাস 16 ভাজক 16 গুণিত 2 হবে। তাহলে এখানে দেখো 16কে 4 দিয়ে ভাগ করলে কি পাবো, 4, আর 4-এর সঙ্গে 1 গুণ করলে 4 1 4, 4 পেয়ে গেলাম, প্লাস 16কে 8 দিয়ে ভাগ করলে 2, 2-এর সঙ্গে 1 গুণ করলে 2, প্লাস 16কে 16 ভাগ করলে 1, আর 2-এর সঙ্গে 1 গুণ করলে এখানে কি পাবো, 2 পাবো। ঠিক আছে, এখানে কিন্তু 2 হবে। এবার দেখো উপরেটি 8 প্লাস 2 প্লাস 2, চলো যোগ করলে কী পাবো, 12 পাবো। ঠিক আছে, তা নিচে 16 আছে থাকলো, তো 12/16। এবার এটাকে কাটাকাটি করা যায়। ঠিক আছে, কত দিয়ে, 4 দিয়ে, 4 দিয়ে কাটলে 3 4 12, 4 4 16। তাহলে আমার অ্যান্সার হয়ে যাবে কি বলতো, 3/4। আশা করছি বুঝতে পেরেছো। এটা কিন্তু এখানে 2 হবে। ঠিক আছে, এখানে এই জায়গাটায় 2 হবে। নেক্সট এবার কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেন বলছে চিত্রটির মধ্যে কটি ত্রিভুজ আছে তার সংখ্যাটি লেখো। এখানে কিন্তু 5টা ত্রিভুজ আছে। ঠিক আছে, কিভাবে দেখো, যে প্রথমে তো 1 2 3 4 দেওয়া আছে, যে এটা একটা ত্রিভুজ, এটা একটা ত্রিভুজ, এটা একটা ত্রিভুজ, এটা একটা ত্রিভুজ, 4টা ত্রিভুজ, এবং তার সঙ্গে পুরোটা দেখো এই পুরোটা একটা ত্রিভুজ। তাহলে 4টা, এটা একটা, কটা হলো 5টা। তাহলে অ্যান্সার হয়ে যাবে কী বলতো, 5টা ত্রিভুজ আছে। ওকে, নেক্সট বলেছে যে 9/7 একটি ড্যাশ ভগ্নাংশ। 9/7 হবে একটা কি বলতো, অপ্রকৃত ভগ্নাংশ। 9/7 একটা অপ্রকৃত ভগ্নাংশ। অপ্রকৃত ভগ্নাংশটা কি তোমাদের একটু বলে দিই, যে যদি কোনো ভগ্নাংশের লব মানে উপরেরটা, যদি কোনো ভগ্নাংশের লব হর অপেক্ষা বড় হয়, মানে নিচের সংখ্যা থেকে উপরেরটা বড় হয়, যদি কোনো ভগ্নাংশের লব কি বলতো হর থেকে বড় হয়, তাহলে সেই ভগ্নাংশকে অপ্রকৃত ভগ্নাংশ বলে। যেমন
3/2, 5/3, 8/7, 9/7, অর্থাৎ কোনো ভগ্নাংশের উপরে বড় থাকবে, নিচে ছোট থাকবে, সেটাই হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ। ওকে, নেক্সট বলছে 27/5কে মিশ্র ভগ্নাংশে পরিণত করো। মিশ্র ভগ্নাংশে পরিণত করার রুলসটা দেখে রাখবো কীভাবে। যদি কোনো একটা জিনিস মাথায় রাখবে, অপ্রকৃত ভগ্নাংশকে কিন্তু মিশ্র ভগ্নাংশে পরিণত করা যায়। ঠিক আছে, তাহলে 5 দিয়ে 27কে ভাগ করব। মিশ্র ভগ্নাংশ করার রুলসে ভাগ করতে হবে। তো ভাগ দেখছি যে কত দিয়ে যাচ্ছে, 5 দিয়ে যাচ্ছে। 5 5 25, তাহলে 27 থেকে 25 বাদ দিলে কি 2, তাহলে 5 দিয়ে আর ভাগ করা যাবে কি, যাবে না। তাহলে এখানে আমরা পেয়ে যাবো অ্যান্সার। তাহলে ভাগফল যেটা পাবো সেটাকে আমরা কি মাঝখানে রাখবো, দাগ টানবো, আর যেটা ভাগশেষ পাবো সেটা উপরে বসাবো, আর যেটা যেটা দিয়ে ভাগ করছি সেটা আমরা কি করব, নিচে বসাবো। তাহলে 27/5 সমান কী পেলাম, 5 পূর্ণ 2/5। আশা করছি বুঝতে পেরেছ। নেক্সট, যে কোনো বর্গক্ষেত্রের পরিসীমা 40 মিটার হলে বাহুর দৈর্ঘ্য কত, মানে একটি বাহুর দৈর্ঘ্য কত। কোনো বর্গক্ষেত্রের পরিসীমা 40 মিটার হলে বাহুর দৈর্ঘ্য কত। তো বর্গক্ষেত্রের পরিসীমা দেওয়া আছে 40 মিটার, তাহলে বর্গক্ষেত্রে একটি বাহুর দৈর্ঘ্যের ফর্মুলা কি জানি। বর্গক্ষেত্রে একটি বাহুর দৈর্ঘ্য হচ্ছে পরিসীমা বাই 4। ঠিক আছে, বর্গক্ষেত্রের পরিসীমা হচ্ছে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্যের ফর্মুলা হচ্ছে কি, পরিসীমা বাই 4। তো এখানে পরিসীমা দেওয়া আছে কত, 40/4, কাটাকাটি করলে কত পাবো, 4 × 10 = 40 = 10 মিটার। তাহলে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য হচ্ছে 10 মিটার। নেক্সট, যে একটি বর্গাকার মাঠে পঞ্চম শ্রেণীর ছাত্রদের বর্গাকার সাজানো হয়েছে। একটি সারিতে 12 জন ছাত্র দাঁড়িয়েছে, মোট ছাত্র সংখ্যা কত। একটি সারিতে ছাত্র সংখ্যা হচ্ছে কত, 12 জন। তাহলে মোট ছাত্র সংখ্যা হবে 12কে 12 দিয়ে গুণ করে যেটা পাবো সেটা কত, 144 জন। যে একটি সারিতে ছাত্র সংখ্যা হচ্ছে 12 জন এবং মোট ছাত্র সংখ্যা হবে সমান 12 × 12 বা 12 স্কোয়ারও করতে পারো। ঠিক আছে, তো 12 × 12 সমান হচ্ছে 144 জন। এটা হচ্ছে অ্যান্সার। নেক্সট বলছে 10টি সমান খোপকে এক ধরলে একটি খোপের মান কত। অর্থাৎ 10টি সমান খোপ মানে এক অংশ দেওয়া আছে, তাহলে একটি সমান খোপ মানে কত হবে, 1/10 অংশ। এটি হচ্ছে অ্যান্সার, যে 10টি সমান খোপ মানে হচ্ছে এক অংশ, আর একটি সমান খোপ মানে হচ্ছে 1/10 অংশ। নেক্সট 6 নম্বর, যে 6.30 টাকা সমান কত টাকা কত পয়সা। এর অ্যান্সার হবে 6.30 টাকা মানে হচ্ছে 6 টাকা 30 পয়সা। মানে দশমিকের আগে যে সংখ্যাগুলো সেগুলো হচ্ছে টাকা, এবং দশমিকের পরে যেগুলো হচ্ছে সেগুলো হচ্ছে পয়সা। তাহলে এটা অ্যান্সার হয়ে যাবে 6 টাকা 30 পয়সা। এই গেল আমাদের 1 দাগের অঙ্কগুলোর অ্যান্সার। এবার আসছি আমরা 2 দাগের। আর 2 দাগের অ্যান্সারগুলো করার আগে তোমাদের বলবো, চ্যানেলটি নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, তার সাথে সাথে পাশে থেকে বেল আইকনটি ক্লিক করে নিও, যেন পরে ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে। তাহলে 2 দাগের কোশ্চেনগুলো কী বলেছে দেখো। 2 দাগে বলেছে যে কোনো 5টি প্রশ্নের উত্তর দাও। এখানে যে কোনো 5টি করতে বলেছে, আমরা কিন্তু সবটার অ্যান্সার করব। ঠিক আছে, ক নম্বর কোশ্চেন বলেছে যে সূক্ষ্মকোণ ও স্থূলকোণ কাকে বলা হয়। সূক্ষ্মকোণ ও স্থূলকোণ কাকে বলে। সূক্ষ্মকোণ হচ্ছে যে 0 ডিগ্রি থেকে বড় এবং 90 ডিগ্রি থেকে ছোট কোণগুলিকে সূক্ষ্মকোণ বলে। 0 ডিগ্রি থেকে বড় মানে 0 থেকে বড় এবং 90 থেকে ছোট, 0 থেকে বড় এবং 90 থেকে ছোট কোণগুলি হচ্ছে কি বলতো, সূক্ষ্মকোণ। যেমন 1 2 থেকে শুরু করে 89 পর্যন্ত সংখ্যাগুলোই হচ্ছে তোমার সূক্ষ্মকোণ। ঠিক আছে, 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 4 5 6 7 8 9 এরকম করে তোমার 90 এর আগে পর্যন্ত যতগুলো আছে সমস্ত হচ্ছে সূক্ষ্মকোণ। নেক্সট বলছে স্থূলকোণ কাকে বলে। স্থূলকোণ হচ্ছে 90 ডিগ্রি থেকে বড় কিন্তু 180 ডিগ্রি থেকে ছোট। 90 ডিগ্রি থেকে বড় কিন্তু 180 ডিগ্রি থেকে ছোট কোণগুলিকে স্থূলকোণ বলে। তার মানে 90 থেকে বড়কে 91 থেকে শুরু করে 179 পর্যন্ত সমস্ত হচ্ছে কি, স্থূলকোণ। আশা করছি বুঝতে পেরেছ। নেক্সট কোশ্চেন দেখো। নেক্সট কোশ্চেন বলেছে যে 293 ভাজক 1000 সমান কত, এবং এটাকে সামান্য ভগ্নাংশে প্রকাশ করো। একটা জিনিস মাথায় রাখবে, তোমাদের বলে দিই, শর্টকাট ভাগ করার রুলস বলে দিচ্ছি, যে 293কে 1000 দিয়ে ভাগ করলে, তোমরা যদি ভাগ করতে পারো, আমি আগে এটা বলে দিই, তারপরে ভাগ করেও দেখিয়ে দিচ্ছি তোমাদের। ঠিক আছে, তো যদি 1000 দিয়ে ভাগ করি, তার মানে দশমিক যে বিন্দুটা, এই কোনো সংখ্যাতে যদি দশমিক না থাকে, তাহলে সেই দশমিকটা তোমরা মনে রাখবে যে এই সংখ্যার শেষে কিন্তু দশমিকটা আছে। তাহলে 1000 দিয়ে যদি ভাগ করি, তাহলে দশমিক বিন্দুটা কি বলতো,
বাঁ দিকে 3 ঘর সরে যাবে, মানে এই দশমিকটা 3 ঘর আগে বসবে, ঠিক আছে। তাহলে এখানে কী হচ্ছে দেখো, যে 3 ঘর আগে দশমিকটা বসেছি 0.293। এবার যদি ভাগ করো তো ভাগ করতে পারো, যে 1000 দিয়ে ভাগ করবো কাকে, 293কে। আমি এখানে করছি যে 1000 দিয়ে তোমার 293কে ভাগ তো করা যাচ্ছে না, তাহলে কি করবো, একটা শূন্য নিয়ে দশমিক নিয়ে নেবো, নিয়ে এখানে কি নেবো, একটা শূন্য নেব। তাহলে কত দিয়ে যাবে, 2 দিয়ে যাবে, কত 2000, বাদ যাবে কত, এখানে 0 3 9, আর দশমিকের জন্য একটা শূন্য নিতে হবে, আবার কত দিয়ে যাবে, 9 দিয়ে যাবে, মানে কত 9000, আবার বিয়োগ করলে কি পাবো 3000, কত দিয়ে যাবে, 3 দিয়ে যাবে, তো 3 দিয়ে এভাবে ভাগ করলে হবে, ঠিক আছে। নেক্সট বলছে যে সামান্য ভগ্নাংশে প্রকাশ করো, 1.003কে সামান্য ভগ্নাংশে প্রকাশ করো। তো দশমিক ভগ্নাংশকে সামান্য ভগ্নাংশে প্রকাশ করার রুলসটা হচ্ছে যে উপরের পুরো সংখ্যাটা বসিয়ে দেবো, এখানকার পুরো সংখ্যাটা বসিয়ে দেবো, কত হচ্ছে 1.003, তো দশমিকটা হটে পুরো সংখ্যাটা উপরে বসিয়ে দেবো, ঠিক। নিচে কি করব, যে দশমিকের এই দশমিকের জন্য 1 বসাবো, আর দশমিকের পরে কটা সংখ্যা আছে, তো এটা 0, এখানে দশমিক পরে 3টা সংখ্যা আছে, তাই 3টা 0, তাহলে কি পেলাম 1003/1000। আশা করছি বুঝতে পেরেছো। নেক্সট কোশ্চিন দেখো, এবার নেক্সট কোশ্চিন বলছে যে বড় থেকে ছোট সাজাও। তো বড় থেকে ছোট সাজা, দেখো যে দশমিক যদি ভগ্নাংশে থাকে তাহলে দেখবো যে দশমিক পরে সবটার ক্ষেত্রে একই রকম সংখ্যা আছে, একই সমান সংখ্যা আছে কিনা। দেখো দশমিক পরে 3টা, এখানেও 3টা, এখানেও 3টা, তাহলে দশমিক পরে প্রথম যে সংখ্যাটা ছোট সেইটাই ছোট, আর যেটা বড় সেটাই বড়। তো দশমিক পরে 3টা সংখ্যা আছে, তাহলে দশমিকের প্রথম সব থেকে যেটা হচ্ছে, এটা হচ্ছে 7, তো 7টা সব থেকে বড়, তার মানে এটা সব থেকে বড়, 0.732। তারপরে এটা বড় 3, তো 0.372, তারপরে তোমার এটা সব থেকে ছোটো, ঠিক আছে। আশা করছি বুঝতে পারলে। নেক্সট কোশ্চিন দেখো, নেক্সট কোশ্চিন বলছে সরল করো, ঠিক আছে। এবং সরল করার আগে তোমাদের বলবো যে সরল করার একটা রুলস আছে, নিয়ম আছে। সরল করার জন্য প্রথমে আমাকে কী করতে হবে, বন্ধনী কাজ করতে হবে, ঠিক আছে। প্রথমে আমাকে বন্ধনী কাজ করতে হবে। বন্ধনী কী কী আছে, একটা হচ্ছে তোমাদের ক্ষেত্রে ক্লাস 5-এর ক্ষেত্রে 6 উঠবে তখন রেখা বন্ধনী পড়বে। এখন তোমাদের 5-এর জন্য যে সমস্ত যে রুলসটা আছে সেটা বলে দিচ্ছি, যে প্রথমে আমাকে বন্ধনী কাজ করতে হবে। বন্ধনীর মধ্যে আবার প্রথমে প্রথম বন্ধনী, তারপর দ্বিতীয় বন্ধনী, তারপর তৃতীয় বন্ধনী কাজ করতে হয়। যেখানে তোমরা প্রথমে প্রথম বন্ধনী দেখবে সেটারই কাজ করবে আগে, বাকি সব বসিয়ে দিবে, ঠিক আছে। যেখানে প্রথম বন্ধনী থাকবে না তারপরে দ্বিতীয় বন্ধনী কাজ করবে, দ্বিতীয় বন্ধনী না থাকলে তৃতীয় বন্ধনী কাজ, ঠিক আছে। এবার বন্ধনীর ভিতরে যে যোগ বিয়োগ গুণ ভাগ থাকে সেগুলোর মধ্যে প্রথমে কার কাজ করতে হবে, বন্ধনীর মধ্যে যেখানে তোমরা ভাগ প্রথমে দেখবে সেটা ভাগের কাজ করতে হবে, তারপরে গুণ, তারপরে যোগ, তারপরে শেষে বিয়োগের কাজ করতে হবে। আশা করছি সরল করার নিয়মটা বুঝাতে পারলাম। এবার আসি আমরা সরলে। তো আমরা প্রথমে কি বললাম, যে বন্ধনী কাজ করতে হবে, প্রথম বন্ধনী। তো প্রথম বন্ধনী কোথায় আছে, দেখো প্রথম বন্ধনী হচ্ছে আমার এই জায়গাটায়। তো এই জায়গাটায় আবার প্রথম বন্ধনী আছে যে 1+4/2। এবার 3টা সংখ্যা আছে এখানে, 1+4/2। তো প্রথমে যোগের কাজ করব না ভাগের কাজ করব, তো আমি এখানে বলেছিলাম যে প্রথমে আমাকে কার কাজ করতে হবে, ভাগের কাজ করতে হবে, ঠিক আছে। তাহলে বাকি যা সংখ্যা আছে রেখে দিলাম, শুধুমাত্র এই জায়গাটা কি করছি, যে 1 রেখে দিলাম, আর 4/2, মানে 4কে 2 দিয়ে ভাগ করলে কি পাবো, 2 পাবো। তাহলে বাকি যা আছে থেকে গেল। আবার কি এখানে প্রথম বন্ধনী পাচ্ছি, তাহলে বাকি সংখ্যা বসিয়ে দিলাম, আর 1+2, এখানে তো আর যোগ গুণ বিয়োগ নাই, গুণ ভাগ নাই, তাহলে যোগ আছে, তো যোগই করতে হবে। তো 1+2 যোগ করলে কী পাবো, 3। বাকি যা আছে সেরকমভাবে বসিয়ে দিলাম, তাহলে ফার্স্ট ব্র্যাকেট কমপ্লিট। এবার আমাদের দেখো এখানে এবার সেকেন্ড ব্র্যাকেট চলে আসলো, প্রথমে সেকেন্ড ব্র্যাকেটে কাজ করতে হবে। আবার সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে এবার দেখো ভাজক আছে, তারপরে কি আগে ভাগের কাজ করতে হবে। তাহলে বাকি যা আছে সেরকমভাবে বসিয়ে দিলাম, 1 থাকলো, প্লাস 3কে 3 দিয়ে ভাগ করলে কী পাবো, 1, তাহলে এটা পেলাম। তারপরে আবার দ্বিতীয় বন্ধনীর কাজ, বাকি যা আছে রেখে দিলাম, যে ভাজক 1+1 মানে কি 2। আশা করছি বুঝতে পেরেছো। আবার এখানে তোমার দেখো যে আবার থার্ড ব্র্যাকেটের মধ্যে ভাগ আছে, তাহলে কি 6/1+2। তো 6 কত, 1+2 মানে 3, আর 6কে 3 দিয়ে ভাগ করলে কী পাবো, 2। এটি হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করছি বুঝতে পেরেছো। নেক্সট কোশ্চিন দেখো, নেক্সট কোশ্চিন বলেছে 3×5/24 - 1 এর মান কত। 3×5/24, 3×5/24 এর মান কত। তো এটা আমরা অঙ্কটা টুকলাম, গিয়ে এটা যে মিশ্র ভগ্নাংশ আকারে দেওয়া আছে সেটাকে আমরা কী করবো, সামান্য ভগ্নাংশে প্রকাশ করব। তো সামান্য ভগ্নাংশে প্রকাশ করার রুলসটা কি দেখো, যে নিচের সংখ্যাটা মানে মাঝখানের সংখ্যাটা গুণিত নিচের সংখ্যা, যে এখানে করেছি অবশ্য,
যে মাঝের সংখ্যাটা গুণিত নিচের সংখ্যাটা প্লাস উপরের সংখ্যাটা। যদি কোনো মিশ্র ভগ্নাংশকে সামান্য ভগ্নাংশে প্রকাশ করতে বলে তাহলে তার রুলসটা হচ্ছে তোমার কী বলো তো, যে মাঝের সংখ্যাটা গুণিত নিচের সংখ্যাটা প্লাস উপরের সংখ্যাটা। -1 আছে থাকলো, তাহলে 3×24 কত, 3×24 72, আর 72 সঙ্গে 5 যোগ করলে কত পাচ্ছি 77। তাহলে 77/24 - 1। এবার এটাকে ভগ্নাংশের কি বিয়োগ করতে হবে। তো এখানে দেখো তোমার যে এখানে 24, এখানে নিচে কিছু নেই মানে 1, তো 24 আর 1-এর লসাগু কী হবে 24ই হবে, ঠিক আছে। তা 24 দিয়ে ভাগ করলে আগে কিন্তু শিখেছি কীভাবে করতে হয় ভগ্নাংশে। তো 24কে 24 দিয়ে ভাগ, মানে নিচের সংখ্যা লসাগুটাকে নিচের সংখ্যা দিয়ে ভাগ করে কী পাচ্ছি 1, আর যে ভাগফলটা পাবো সেটা উপরের সংখ্যার সঙ্গে কি গুণ। তাহলে কী পাচ্ছি 77 মাইনাস এখানে 1 দিয়ে ভাগ করলে কত 24, আর 24কে 1 দিয়ে গুণ করলে 24ই পাবো। এবার 77 থেকে 24 বাদ দিলে কি 53/24, আর এই 53/24টাকে মিশ্র ভগ্নাংশে প্রকাশ করব। মিশ্র ভগ্নাংশে প্রকাশ করার হচ্ছে কি ভাগ করতে হবে। 28 দিয়ে 53কে ভাগ, 28 দিয়ে কত হয় 48, 24 দিয়ে 53কে ভাগ, 24 দিয়ে কত 48। তাহলে 13 থেকে 8 বাদ 5 মিলে গেল। তাহলে ভগ্নাংশ মিশ্র ভগ্নাংশ কী আকারে লিখবো, যে ভাগফলটা মাঝখানে লিখবো, ভাগশেষটা উপরে, আর যেটা দিয়ে ভাগ করে সেটা নিচে। তাহলে 2×5/24 এগুলো আমাদের অ্যান্সার, ঠিক আছে। এবার দেখো সরল করতে বলেছে। নেক্সট কোশ্চেন হচ্ছে সরল করো। এটা সরলটা খুব সহজ, ইজি। যে এখানে দেখো ভগ্নাংশের যোগ, এখানেও ভগ্নাংশের যোগ, মাঝখানে বিয়োগ আছে থাক। তো এই ভগ্নাংশের যোগটা খুব সহজ, কারণ নিচে দেখো এখানে লসও করার দরকারই নেই, নিচে কিছু সেম আছে। নিচের যে সংখ্যাটা দেখো নিচের সংখ্যাটা সেম আছে, তার মানে তার লসাগুটা 7ই হবে, ঠিক আছে। তা নিচে কি 7 হবে, আর উপরে কি করবো, উপরে যে সংখ্যাটা আছে সেটা যেভাবে আছে সেভাবে বসিয়ে দেবো, যোগ আকারে আছে যোগ আকারে বসিয়ে দেবো, ঠিক আছে। মাইনাস আছে মাইনাস থাকলো, একই রকমভাবে এখানেও নিচে 5 থাকলো, আর উপরেটা 1 + 2 যোগ আকারে বসে গেলো যেভাবে আছে। তাহলে 6/7 - 3/5। এবার কিন্তু আগের মতো আর নেই, আগের মতো একটা অঙ্ক চলে আসলো, যে কী করতে হবে, নিচের যে সংখ্যা আছে সে দুটো লসাগু করতে হবে। 7 আর 5-এর লসাগু কী হবে, 7 আর 5-এর লসাগু করা যায় না, কারণ দুটো পরস্পর মৌলিক সংখ্যা, আর দুটো পরস্পর মৌলিক সংখ্যার লসাগু কী হবে, সংখ্যা দুটির গুণফল। তাহলে লসাগু কত হবে 35। তাহলে 35, তাহলে এবার 7 দিয়ে ভাগ করতে হয়, 7 দিয়ে ভাগ করলে কত 5, আবার 5 দিয়ে উপরের সংখ্যার সঙ্গে গুণ, কত পাবো 5×6 = 30, মাইনাস 5 দিয়ে ভাগ করলে কত 7, আবার 7-এর সঙ্গে উপরের সংখ্যাটা গুণ করলে কত 3×7 = 21। তাহলে 30 থেকে 21 বাদ দিলে কত 9, তাহলে 9/35। এটাকে মিশ্র ভগ্নাংশ করা যাবে না, কারণ এটা হচ্ছে একটা প্রকৃত ভগ্নাংশ, ঠিক আছে। তাহলে 2 দাগ কমপ্লিট। এবার আসছি আমরা 3 দাগে। 3 দাগের অ্যান্সারগুলো বলার আগে তোমাদের বলবো, চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নিও, যেন নেক্সট ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। এবং ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে, ঠিক আছে। তাহলে 3-এর প্রথম যে কোশ্চিন আছে, যে 1 নম্বর কোশ্চিন বলেছে যে একটি চৌবাচ্চায় 3/8 লিটার জল ছিল। চৌবাচ্চা বলতে যে তোমাদের যে জল রাখার এটা ট্যাঙ্ক, ঠিক আছে, জল রাখার ড্রাম, সেটাকে চৌবাচ্চা বলছে। তো একটা চৌবাচ্চায় যে 3/8 লিটার জল ছিল, মোট জল ছিল 3/8 লিটার, কিন্তু পরে 8/25 লিটার জল খরচ হয়েছে। কতর মধ্যে, এই 3/8 লিটার জল ছিল, তার মধ্যে 8/25 লিটার জল খরচ হয়ে গেছে। তুমি বালতি করে 5/16 লিটার জল আবার ঢাললে, এখন চৌবাচ্চায় কত লিটার জল আছে সেটা বের করতে বলেছে। তাহলে মোট জলের পরিমাণ ছিল 3/8 লিটার, তার মধ্যে খরচ করেছি কত 8/25 লিটার, এবং খরচ করার পর আবার কি করছি, যে ওখানে আবার জলটা ঢেলে দিচ্ছি, তখন আর কত লিটার জল থাকবে সেটা বের করতে বলেছে। তো চৌবাচ্চায় মোট জলের পরিমাণ কত ছিল, তো চৌবাচ্চায় মোট জল ছিল কত 3/8 লিটার, এবং জল খরচ হয়েছে কত, জল খরচ হয়েছে 8/25 লিটার। তাহলে বাকি আর কত লিটার জল থাকে, তাহলে 3/8 লিটার জলের মধ্যে যদি আমরা 8/25 লিটার জল খেয়ে নিই বা খরচ করি, তাহলে আর কত লিটার জল পড়ে থাকবে। তাহলে মোট জল থেকে খরচ করে জলটা বাদ দিলে পেয়ে যাব। তাহলে বাকি থাকে তাহলে 3/8 - 8/25 লিটার। এবার ভগ্নাংশের বিয়োগ করার রুলসটা কি, যে প্রথমে আমাকে কী করতে হবে, যে নিচের সংখ্যা দুটো কী করতে হবে, লসাগু করতে হবে, ঠিক আছে। তো 8 এবং 25-এর লসাগু করতে হবে, 8 এবং 25-এর লসাগু কিন্তু করা যায় না, তাহলে কী করতে হবে, সংখ্যা দুটোর গুণ করতে হবে। তো 8 25-এ কত হয় 200, তাহলে লসাগু হয় 200। তাহলে 8 দিয়ে ভাগ করলে কী পাবো, 8 দিয়ে ভাগ করলে দেখো 8 দিয়ে ভাগ করলে পাবো 25, আর 25কে আবার 3 দিয়ে গুণ করলে 3×25 = 75। 25 দিয়ে ভাগ করলে পাবো কত 8, আর 8কে 8 দিয়ে গুণ করলে 64। তাহলে 75 থেকে 64 বাদ দিলে কত 11/200। তাহলে খরচ 8/25 জল খরচ করার পর পড়ে থাকছে কত 11/200 লিটার জল পড়ে থাকছে। তাহলে বালতিতে আবার আমি জল ঢাললাম কত 5/16 লিটার।
তাহলে 8/11/200 লিটার জল বাকি আছে, মানে এখনও চৌবাচ্চা আছে, তার মধ্যে আবার 5/100 লিটার জল ঢাললাম, তাহলে এখন আর কত লিটার জল থাকবে? তাহলে এখন আর চৌবাচ্চায় জল থাকবে, তাহলে বাকি যে জলটা ছিল এবং যে জলটা ঢাললাম সে দুটো যোগ করলে পেয়ে যাব। তাহলে 11/200 প্লাস 5/16, তাহলে 200 এবং 16 লসও কত পাচ্ছি? 200 এবং 16 লসও পাচ্ছি তোমার কত? 400। ঠিক আছে, এখানে লসওটা দেখে নেবে যে 200 এবং 16 লসও পাচ্ছি 400। তাহলে 200 দিয়ে ডিভাইড করলে কি পাবো? 200 দিয়ে ডিভাইড করলে 2, আর 2কে 11 দিয়ে গুণ করলে কত? 22। 16 দিয়ে ভাগ করলে কি পাবো? 16 দিয়ে ভাগ করলে পাচ্ছি 10। 16 দিয়ে ভাগ করলে পাচ্ছি আমরা 25, আর 25কে 5 দিয়ে গুণ করলে 125। ঠিক আছে, তাহলে 22 আর 125 যোগ করলে 147/400, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে এখন হচ্ছে জল পড়ে আছে কত বলো তো? 147/400 লিটার। ওকে, নেক্সট খ নম্বর বলছে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 25 মিটার এবং প্রস্থ হচ্ছে 15 মিটার। একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 25 মিটার এবং প্রস্থ 15 মিটার। যদি ক্ষেত্রটির প্রত্যেকটি ধারের দৈর্ঘ্য 2 মিটার করে বাড়ানো হয়, অর্থাৎ দৈর্ঘ্য 25 মিটার এবং প্রস্থ যদি 2 মিটার বাড়ানো হয়, তবে নতুন বাগানের পরিসীমা আগের থেকে কত বেশি হবে সেটা বের করতে বলেছে। তো প্রথমে আমরা আগের যে আয়তকার বাগান আছে তার তার পরিসীমা বের করব। তাহলে আগে আয়তকার বাগানের দৈর্ঘ্য কত? আগে আয়তকার বাগানের দৈর্ঘ্য হচ্ছে 25 মিটার এবং প্রস্থ হচ্ছে 15 মিটার। তাহলে পরিসীমা কত হবে? তাহলে আয়তকার বাগানের পরিসীমা কত? আয়তকার বাগানের পরিসীমা ফর্মুলা কি জানি? আয়তক্ষেত্রের পরিসীমা হচ্ছে 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ একক। 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, তাহলে 2 ইন্টু এখানে দৈর্ঘ্য কত? 25 প্লাস প্রস্থ কত? 15। তাহলে 2 ইন্টু 25 প্লাস 15 কত? 40। 40কে 2 দিয়ে গুণ করলে কত? 80 মিটার। তাহলে আগে আয়তকার বাগানের যে পরিসীমা ছিল সেটা হচ্ছে 80 মিটার। এবার বলছে এখন যদি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য এবং প্রস্থ 2 মিটার করে বাড়ে, তাহলে নতুন আয়তকার বাগানের দৈর্ঘ্য কত হবে? 25 প্লাস 2 মানে কি? 27 মিটার, এবং প্রস্থ কী হবে? 15 প্লাস 2 মানে 17 মিটার। 2 করে বাড়ছে যেহেতু, তখন পরিসীমা কী হবে? তখন পরিসীমা হবে 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, যেখানে দৈর্ঘ্য হচ্ছে 27, প্রস্থ হচ্ছে 17 মিটার। তাহলে 2 ইন্টু 27 প্লাস 17 কত? 44। তাহলে 2 ইন্টু 44 মানে কত? 88। তাহলে আগে ছিল কত? আগে ছিল 80 এবং এখন হয়েছে কত? 88। তাহলে নতুন বাগানের পরিসীমা আগের থেকে কত বেশি হবে? 88 মাইনাস 80 মানে 8 মিটার বেশি। আগের তুলনায় কত? 8 মিটার বেশি। ঠিক আছে, তারপরে নেক্সট কোশ্চিন দেখো। নেক্সট কোশ্চিন বলেছে সরল করো। সরল করার রুলসটা কিন্তু আগের কোশ্চিনে আগের সরল করার জন্য বলেছি। তাহলে এখন আর বলছি না রুলসটা, জাস্ট আমি অঙ্কটা তোমাদের বলে দিচ্ছি কীভাবে করতে হবে। তো প্রথম যেটা কাজ হচ্ছে সেটা হচ্ছে আমাকে প্রথম বন্ধনী কাজ করতে হবে। তাহলে পুরো অঙ্কটার মধ্যে প্রথম বন্ধনী আমার কোথায় আছে? এই জায়গাটায় আছে। তাহলে 720 মাইনাস 36 মাইনাস সেকেন্ড ব্র্যাকেট 90, 14কে 14 দিয়ে ভাগ করলে কী পাবো? 70কে 14 দিয়ে ভাগ করলে পাবো 5 মাইনাস 64 গুণিত 14, যা আছে স্যার রেখে দিলাম। এবার প্রথম বন্ধনীর কাজ এবার আমার কাজ করতে হবে সেকেন্ড ব্র্যাকেটের কাজ। এবার সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে দেখো যোগ চিহ্ন আছে আবার বিয়োগ চিহ্ন আছে, তাহলে এই দুটার মধ্যে প্রথমে কার কাজ করতে হবে? আমাকে যোগের কাজ করতে হবে। ঠিক আছে, তাহলে বাকি যা আছে সব বসিয়ে দিলাম। শুধুমাত্র এইটুকুর মধ্যে আমরা কি 90 প্লাস 5 মানে কি 95 মাইনাস 64 গুণিত 14 যা আছে থাকলো। আবার সেখানে সেকেন্ড ব্র্যাকেট কাজ, সেকেন্ড ব্র্যাকেট কাজ হচ্ছে কি যে 95 থেকে 64 বাদ। ঠিক আছে, তো বাকি যা আছে তো রেখে দিলাম। তো 95 থেকে 64 বাদ দিলে কত? 31 গুণিত 14 আছে থাকলো। আশা করছি বুঝতে পারলে। এবার দেখো এই থার্ড ব্র্যাকেটের মধ্যে আমাকে কি আছে? বিয়োগ আছে আর গুণ আছে। তো প্রথমে আমাকে গুণের কাজ করতে হবে। ঠিক আছে, তো 720 মাইনাস 36 মাইনাস এই দুটো গুণ করলে কত পাবো? 434 পাবো। ঠিক আছে, 31কে 14 দিয়ে গুণ করলে আমরা পাবো 434। তো 720 মাইনাস, এবার দেখো 36 মাইনাস 434, তাহলে সবসময় কী করতে হয়? বড় সংখ্যাটাকে বিয়োগ করা যায়। তো 434 থেকে 36 বাদ দিলে কী পাবো? 398। যেহেতু আমরা 434 থেকে বাদ দিয়েছি তার চিহ্নটা কী নিতে হবে? মাইনাস নিতে হবে। ঠিক আছে, যেহেতু আমরা বড় সংখ্যার আগের চিহ্ন কি মাইনাস, তার জন্য এখানে মাইনাস নিতে হবে। এবার 720, এবার দেখো মাইনাস মাইনাসে প্লাস হয়। ঠিক আছে, চিহ্নর গুণ যদি আমরা করতে যাই, যে প্লাস প্লাসে গুণ করলে চিহ্ন প্লাস হয়, প্লাস মাইনাসে মাইনাস, মাইনাস প্লাসে মাইনাস, আর মাইনাস মাইনাসে প্লাস। ঠিক আছে,
তো মাইনাস মাইনাসের গুণ করলে কী পাবো, প্লাস পাবো। তাহলে পেলাম 720 মাইনাস মাইনাসে প্লাস 398, এই দুটো যোগ করলে আমরা পাবো 1118। আশা করছি বুঝতে পেরেছো। নেক্সট কোশ্চিন এবং এই ভিডিওর এই ক্লাসের এই স্কুলের লাস্ট কোশ্চিন। আর লাস্ট কোশ্চিনটা বলার আগে তোমাদের বলবো, চ্যানেলটা নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে নিও, যেন নেক্সট ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। এবং ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে। ঠিক আছে, তাহলে কী আছে, ঘ নম্বর কোশ্চিন বলেছে যে 14.09 মিটার লম্বা বাসের এতটি মিটার কাদায় এতটি মিটার জলে আছে। মানে একটা মোট বাসের দৈর্ঘ্য দেওয়া আছে, লম্বা বাস আছে, তার মধ্যে কিছুটা জলে আছে কিছুটা কাদায় আছে। জল ও কাদায় মোট কতটা ডুবে আছে সেটা বের করতে বলেছে, এবং জল ও কাদার উপরে কত মিটার আছে সেটা বের করতে বলেছে। তো মোট বাসের দৈর্ঘ্য দেওয়া আছে 14.09 মিটার। তাহলে জল ও কাদায় মোট ডুবে আছে, তাহলে জল ও কাদায় মানে কাদায় আছে তোমার কত 4.2 মিটার, এবং তোমার জলে আছে কত 3.01 মিটার। তো এই দুটো যোগ করলে পেয়ে যাবো। তো 4.2 প্লাস 3.01 সমান সমান হচ্ছে 7.21। এখানে যোগটা করেছে দেখে নাও। ঠিক আছে, জল ও কাদায় মোট ডুবে আছে কত এতটি মিটার, এবং জল ও কাদার উপরে কত আছে, তাহলে মোট থেকে এইটুকুটা বাদ দিলে পেয়ে যাবো। তো 14.09 থেকে 7.21 বাদ দিলে কী পাবো, 6.88। ঠিক আছে, 6.88 পাবো, 6.88। ঠিক আছে, আর এখানে তোমার বিয়োগটা করে দেখানো আছে, এটা দেখে নিও। তাহলে এই গেল আমাদের প্রথম ক্লাস 5-এর প্রশ্নবিচিত্রার প্রথম সেটের প্রথম স্কুল। ঠিক আছে, তো তোমাদের শেষে বলবো, চ্যানেলটি নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে নিও, নেক্সট ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ঠিক আছে, থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য।